আমাদের বৈচিত্র্যময় দেশ, আমাদের পশ্চিমবাংলাও পুরোটা বৈচিত্র্যে ভরা। পাহাড় থেকে শুরু করে নদী, সবটাই বন জঙ্গল, সবকিছুরই এখানে অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি, আমরা দেখতে পাই। আমরা শুধু নর্থবেঙ্গলের উপর বেশি ফোকাস আমরা দিই, এটাও ঠিক যে যারা ভ্রমণ পিপাসু আর কি, পাহাড় আমাদেরকে টানে, পাশাপাশি অনেক সৌন্দর্য সেখানে আছে। সেখানে কিন্তু আমরা যারা ভ্রমণ পিপাসু তারা কিন্তু উত্তরবঙ্গের উপর অনেকটাই নির্ভরশীল। তার পাশাপাশি আমরা যারা ইতিহাস প্রেমী, যারা এখনো ইতিহাসটাকে আমরা বাঁচিয়ে রাখি, তার মধ্যে মুর্শিদাবাদ অন্যতম এক জেলা। সেই জেলায় কিন্তু নবাবদের জেলা, মুর্শিদাবাদের ট্যুরিজম সম্পূর্ণটাই কিন্তু ইতিহাস নির্ভর। এবং তার পাশাপাশি আমার যে বিধানসভা, সেই ভগবাংলা বিধানসভা নবাবী ইতিহাসের চেয়েও পুরনো ইতিহাসের অনেক রসদ রয়েছে স্যার। এখানে আমার সেই ভগবানগোলা বিধানসভায় এক সময় একটি গ্রাম ছিল তেলিয়া বুধুরি, বর্তমানে সেটা ভূধর কিসমত বলে পরিচিত। সেখানে আমাদের এই চর্যাপদের সময়ের যে ব্রজবলি ভাষায় বৈষ্ণব পদাবলী লেখা হয়েছিল, তাঁর লেখক আমাদের গর্বের, আমাদের অহংকারের, যাকে ছাড়া আমাদের বাংলা সাহিত্য চর্চা অপূরণ থেকে যায়, কবি গোবিন্দ দাস মহারাজ এবং তার দাদা রামচন্দ্র মহারাজ সেই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের যিনি মন্ত্রী আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি এবং তার ভিটে আমি চাইব যে পশ্চিমবঙ্গ সরকারের সেই ভিটেটাকে সংরক্ষিত করুক এবং যারা এবং এটাকে হেরিটেজ হিসেবে ঘোষণা করুক। এবং যারা ভ্রমণ পিপাসু আছে, বিশেষ করে যারা ইতিহাসবিদ, তাদের কাছে এটাও কিন্তু একটা ঘোরার জায়গা, একটা রসদ হয়ে উঠুক। তার পাশাপাশি বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষদের কাছে যে সমস্ত শ্রীপাঠ আছে, তার মধ্যে ভগবানগোলায় অন্যতম শ্রীপাঠ আছে, সেটাও কিন্তু একটুখানি দায়িত্ব সহকারে সে শ্রীপাঠটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরকে আমি অনুরোধ করছি। তার পাশাপাশি আমার বিধানসভায় নন্দনপুরের একটা পোড়ামাটি মন্দির আছে, যেখানে বাংলার প্রাচীন স্থাপত্য শৈলীর দুটো পোড়ামাটির মন্দির, সেই মন্দির দুটোকে সংরক্ষণ এবং তার ইতিহাস পুনরুদ্ধার করলে আমাদের পক্ষে ভালো হবে, এটা বিশ্বাস করি। এবং সেই গ্রামেই খুব অনত দূরেই একটি প্রাচীন মসজিদ আছে। সেই মসজিদটির প্রবেশদ্বারে যে ফলক, সেই ফলক অনুযায়ী সেই মসজিদটি হাজারদুয়ারির থেকেও পুরনো, কিন্তু তার ইতিহাস সেটাও কিন্তু একটা ট্যুরিজমের কাছে একটা বড় উপাদান বলে মনে করছি আমি। আমাদের ভগবাংলা বিধানসভাটা একদিকে গঙ্গা, একদিকে পদ্মা বয়ে যাচ্ছে। আমরা অনেকেই জানি যে একটা সময়ে এই ভগবাংলা 2 ব্লক অনেকটা অংশই পদ্মার ভাঙনে অনেকটা নষ্ট হয়ে গেছিল এবং পদ্মার গতিপথ বারবার পরিবর্তিত হওয়ায় নদী ভাঙনে এই জনপদগুলি নদীর চরে পরিণত হয়েছে। আর এই পাল্টে যাওয়া জায়গাগুলোতেই ট্যুরিজমের একটা বড় ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। এখানকার রিচ বায়োডাইভার্সিটি
এখানকার ফ্লোরা অ্যান্ড ফনা, প্রকৃতিপ্রেমী, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, এমনকি গবেষকদের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি মনে করি। মাননীয় স্পিকার মহোদয়, এখানে সব থেকে বড় দুটো চর এলাকা আছে। সেই চর এলাকা দুটি হচ্ছে একটা টিকলি চর, একটা নির্মল চর। যে জায়গা দুটিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের যারা পাখি প্রেমী তাদের কাছে খুবই পরিচিত এই নাম। যারা আমরা অনেকেই হয়তো যারা সাধারণ চলাফেরা করি তারা কিন্তু জানি না, কিন্তু যারা পক্ষী প্রেমী তারা কিন্তু এই চর বা এই অঞ্চল দুটির নাম কিন্তু তাদের কাছে পরিচিত নাম। এখানে শীতকালে অনেক পরিযায়ী পাখি প্রতি বছর মানে রেকর্ড পরিমাণে এখানে আসে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে অনেক বার্ড ওয়াচার যারা আছেন তারা কিন্তু এখানে নিয়মিতভাবে আসেন। এখানে অন্তপক্ষে প্রায় 250টির মতো প্রজাতির পাখি দেখা মিলেছে। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে নর্দার্ন সভেলার, পিন্টেল, গডওয়াল লার্ক, সরালি, সাদা পেঁচা, 3 রকম বাঁশপাতি, 2 রকমের নীলকণ্ঠ, 4 রকমের মুনিয়া, 14 রকমের শিকারি পাখি এখানে পাওয়া গেছে। এবং আশ্চর্যের বিষয়, আমিও অবাক হয়ে গেছি এই চরে ঘুরতে গিয়ে, যেটা আমার নিজের জানা ছিল না। আমি গিয়ে দেখেছি সুদূর রাশিয়ার সাইবেরিয়া থেকে এবং মধ্য এশিয়া থেকে এখানে শীতকালে অনেক পরিযায়ী পাখি এবং হাঁস এখানে আসে। দক্ষিণ ভারত থেকেও বর্ষাকালে অনেক পরিযায়ী পাখি আসে। জলাভূমির ও তৃণভূমির প্রচুর পাখির আবাস ও প্রজননস্থল এই চর এলাকাগুলো। রিটার্ন মাইগ্রেশনের সময় উপকূলের পাখিরা এই টিকলি চর এবং নির্মল চরে বিশ্রাম নেয়। প্রতি বছর বন দপ্তরের যে বাৎসরিক পাখি গণনার সময় এই সকল তথ্য নথিবদ্ধ করা হয়েছে। ইবার্ড নামের একটি আন্তর্জাতিক সংস্থা, তারপরে 2টো স্বেচ্ছাসেবী সংস্থা, একটা বার্ড ওয়াচার সোসাইটি এবং হিল, এই 2টো সংস্থা মিলে চর এলাকার পাখি ও বন্যপ্রাণ নিয়ে নিয়মিত কাজ করে চলেছে। আকর্ষণীয় তথ্য কিছু আছে, তার মধ্যে হচ্ছে এই বছর এখানে 5 ফুট উঁচু আর ডানা মেললে প্রায় 7.5 ফুট চওড়া এমন একটি বিরল পাখির সন্ধান মিলেছে, যা গোটা রাজ্যে আনুমানিক হাতে গোনা হয়তো আর মাত্র 10-12টি আছে। এই পাখির ছবিটি আনন্দবাজার পত্রিকাতেও কিন্তু ছেপেছিল। নাম্বার 2 বছর আগে হাড়গিলে, যেটাকে আমরা অ্যাডজুটেন্ট স্টর্ক বলি, সেই হাড়গিলে পাখি যেটা ব্রিটিশ আমলে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের লোগোতে ছিল, এখনো নিউ মার্কেট চত্বরে অবশিষ্ট কিছু পুরনো লোগোতে এতে ছবি পাওয়া যায়। প্রায় 150 বছর আগে এরা শহর থেকে হারিয়ে থাকে। এখন এই রাজ্যে এই পাখি খুবই বিরল। এবং পাশাপাশি আমাদের মোদর থেকে শুরু করে বনবিড়াল, বাগরোল, শুশুক, বুনো খরগোশ, বেঙ্গল ফক্স এবং আরো অনেক বন্য প্রাণীর সন্ধান এবং আবাসস্থল এই 2 টিকলি চর এবং নির্মল চর। আমার দাবি সংশ্লিষ্ট দপ্তরের কাছে যে এখানে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য একটা বিট অফিস হলে খুব ভালো হয়, কারণ বন্যপ্রাণীদের এবং পাখিদের নিয়মিত সমীক্ষা, রক্ষণাবেক্ষণ ও গবেষণার কাজ খুব সহজ হবে। এবং বার্ড স্যাংচুয়ারি এলাকায় যেহেতু প্রচুর খাস জায়গা আছে, সেগুলো অধিগ্রহণ করে ভবিষ্যতে পূর্ণাঙ্গ একটা বার্ড স্যাংচুয়ারি বানানো সম্ভব এই এলাকাতে। মাননীয় স্পিকার মহোদয়, মুর্শিদাবাদের নবাব আমলের স্থাপত্য, ক্রীড়েশ্বরী মন্দির, আজিমগঞ্জ বর্ণকারের মন্দির, বড়কুঠি, জিয়াগঞ্জ রেশম সিল্কের শাড়ি, যেগুলো এখনকার কারিগররা নিজ হাতে তৈরি করে, বালিচুরি শাড়ি সহ ইত্যাদি বিখ্যাত শাড়ি এখানে পাওয়া যায়। আমি আশা রাখবো যে এই শাড়িগুলোর যাতে একটা স্টল বা বাজার এখানে তৈরি করা হয় জিয়াগঞ্জে, তাহলে অনেক যারা আছে, যারা টুরিস্ট যায় আর কি লালবাগে, তারা কিন্তু ওখানে গিয়ে সংগ্রহ করতে পারবে। এবং তার পাশাপাশি আমাদের ওখানে কর্ণ সুবর্ণ বাংলা সদস্য, আপনার সময় শেষ হয়ে গেছে। 30 সেকেন্ড স্যার।
বাংলার যে প্রথম স্বাধীন রাজা কর্ণ সুবর্ণ যে রাজধানী ছিল, সেখানে যে শশাঙ্কর রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, সেটা সহ এবং আমাদের এই যে ভগবানগুলার যে ইতিহাস এবং ইকো ট্যুরিজম যে সিস্টেম, সেটা যদি আমরা মিলেমিশে একার করে দিতে পারি এবং আমরা রাজ্য সরকার তথা এই সংশ্লিষ্ট দপ্তরকে আমরা অনুরোধ করব যে এখানে যদি প্যাকেজ ট্যুর একটা সিস্টেম করা যায় সরকারের পক্ষ থেকে কন্ট্রাক্ট অন্তপক্ষে মানে উইকেন্ডের দিকে, তাহলে আমার মনে হয় যে সরকারের পক্ষ লাভ প্লাস ট্যুরিস্ট যারা ভ্রমণ পিপাসু আর কি তাদের পক্ষেও লাভ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার।